আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, নৌকো ছেড়ে দেব। জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরম। তার মধ্যে আগামীকাল জামাই ষষ্ঠী। আমার গিন্নির তো কড়া হুকুম, অন্য সময় শ্বশুরবাড়ি যেতে পারি বা না পারি, জামাই ষষ্ঠীর দিন সেখানে যাওয়া চাই। না গেলেই গিন্নি থেকে শ্বশুর শাশুড়ি সবাই রাগে গাল ফুলবে। এবার আপনারাই বলুন, বেসরকারি সংস্থায় কাজ করলে কি আর যখন তখন ছুটি পাওয়া যায়? অফিসের বস নিজে জামাই ষষ্ঠী করতে শ্বশুরবাড়ি যাবে, তাতে ক্ষতি নেই। এমপ্লয়ীদের বেলায় তার যত অবিচার, ছুটি দিতেই চায় না। তবে এইবার জামাই ষষ্ঠী রবিবারে পড়ায় চাপমুক্ত, অন্তত অফিসে ছুটি পাওয়া নিয়ে লড়াইটা করতে হবে না। ভেবেছিলাম আগামীকাল ভোরবেলা বেরোবো, কিন্তু আজকে শনিবার, অফিস হাফ ডে ছিল, তাই ভাবলাম বিকেলেই বেরিয়ে পড়ি। বর্ধমান থেকে নদিয়া, মানে আমার শ্বশুরবাড়ি, ওই 80 কিলোমিটার রাস্তা। তবে রাস্তাটা একেবারে সহজ সরল না। বাস বা ট্রেনে করে যেতে হবে স্টেশন, সেখান থেকে টোটো করে যেতে হবে গঙ্গার ঘাট, আর সেই গঙ্গা নৌকোতে করে পার হয়ে ওপারে যেয়ে টোটো ধরে তবে যেতে হবে শ্বশুরবাড়ি। ও, একটা কথা তো বলতেই ভুলে গেছি। আপনারা হয়তো ভাবছেন আমি একা একা কেন যাচ্ছি, আমার গিন্নি সঙ্গে নেই কেন? সে কয়েকদিন আগেই তার বাবার বাড়ি যেয়ে বসে আছে, আমি গেলে আমার সাথে একেবারে ফিরবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে নদীটা পার হওয়া হয়ে গেল। এইবার নৌকো থেকে নেমে টোটো ধরে আমার গন্তব্যে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 8টা বাজে। গ্রামগঞ্জের ব্যাপার, টোটো পাবো কিনা এটা নিয়ে একটা চিন্তা হচ্ছে। নিন, সবাই সাবধানে নামবেন, দেখে দেখে নামবেন, আস্তে আস্তে নামবেন কিন্তু সবাই। ও জামাই, তুমি এত রাত্রে আসছো? আপনাকে তো ঠিক ও, আমার চিনো না? না চেনারই কথা, আমি তোমারে খুব ভালো করেই চিনি। তুমি সুনীল ঘোষের জামাই না? হ্যাঁ হ্যাঁ। তবে আমি তোমার বিয়েতে গেছিলাম তো, তোমার শ্বশুরের সাথে তো আমার খুব খাতির। ও আচ্ছা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তা তুমি এত রাত্রে আসলা? আসলে আমার আগামীকাল আসার কথা ছিল, কিন্তু আজকে বিকেলের দিকে কাজ ছিল না, তাই ভাবলাম আজকেই চলে আসি। তা খুব ভালো করিছো। শ্বশুর বাড়ি থেকে কি কেউ নিতে আসবে নাকি তোমারে? না না, কাউকে বলিনি আসার কথা। মানে আমি যে আজকে আসছি তাদেরকে জানাইনি, ভাবলাম তাদেরকে একটু চমকে দেব। এখান থেকে টোটো পাওয়া যাবে না এখন? টোটো ঠিক বলা যাবে না, এমনিতে রাত 9টা পর্যন্ত টোটো পাওয়া যায়। তবে আজকে সন্ধেবেলা খুব বৃষ্টি হয়ে গেছে তো, পাওয়া মুশকিল। একটু অপেক্ষা করো, না পেলে শ্বশুরবাড়ির লোককে ফোন করে ডেকে নিও। একা একা আবার হেঁটে হেঁটে যেতে যেও না, রাস্তাঘাট অন্ধকার, খুব একটা ভালো না। আমি চলি গো, আমার একটু ওই পারে যেতে হবে, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। লোকটাকে বিদায় জানিয়ে একটু হেঁটে আমি রাস্তার উপরে এলাম। এসে দেখি একটাও টোটো নেই। রাস্তার এক পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা হেরিকেন, অন্য হাতে একটা মাছ। পোশাক দেখে তো মনে হচ্ছে জেলে, হয়তো মাছটা নদী থেকে ধরেছে, বিক্রি করবে বলে দাঁড়িয়ে আছে। আমি সেদিকেই এগিয়ে গেলাম। ও দাদা, মাছটা বিক্রি করবে নাকি গো? হ্যাঁ, নেবেন? কম দামে দিয়ে দেব। আজকের তো মাছটা। আরে আজকের মানে এই মাত্র ধরে আনলাম তো, একেবারে টাটকা। ও আচ্ছা, কত দাম? একদম 300 টাকা। না না, অত দাম দেব না, 200 টাকা হলে দিতে পারো। কি যে বলেন বাবু, 1.5 কেজি ওজনের মাছটা 200 টাকা কি দেওয়া যায়? 250 টাকা দিয়েন। না না, 200 টাকা যদি দিতে পারো তো দাও, না হলে থাক। আচ্ছা দেন দেন,
200 টাকাই দেন, আমি বাড়ি চলে যাই, রাত হয়েছে। মাছটা কিনে হাতেই ঝুলিয়ে রাখলাম এবং টোটোর জন্য আরো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে রইলাম। বেশ অনেকক্ষণ হয়ে যাবার পরেও কোনো টোটোর দেখা আমি পেলাম না। এ তো খুবই মুশকিল হলো। শ্বশুর বাড়ির লোককে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই এখন সারপ্রাইজড হয়ে গেলাম। রাস্তা এখান থেকে বেশি দূরে না, মিনিট 15 হাঁটলেই পৌঁছে যাব, কিন্তু সমস্যাটা হলো রাস্তাটা বড্ড অন্ধকার, কোথাও কোনো আলোর ব্যবস্থা নেই। একবার ভাবলাম শ্বশুর বাড়িতে ফোন করি, আবার ভাবছি না, এতটা রাস্তা যখন না জানিয়ে এলাম, বাকি রাস্তাটুকু না হয় না জানিয়েই যাব। মোবাইলের আলোটা জ্বালিয়ে আমি হাঁটতে শুরু করলাম। বেশ কিছুটা হাঁটার পর দেখতে পেলাম একটা লোক রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমাকে দেখতে পেয়ে বাগানে ঢুকে গেল। আমি যেয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আবার হাঁটতে শুরু করলাম। যে যেখানে চাই যাক, আমার তাতে কি। কিছুটা রাস্তা আরো এগোনোর পর দেখছি আমার পিছন পিছন কেউ আসছে। আমি পিছন দিকে তাকালেই সে দাঁড়িয়ে যায়। আশ্চর্য, আমি দাঁড়ালে লোকটা দাঁড়িয়ে যায় কেন? যাকে আমি আবার হাঁটতে শুরু করলাম। দু চার পা এগোতেই এবার আমি থমকে দাঁড়ালাম। এইবার আমার পিছনে কেউ নেই, সামনে কেউ একজন দাঁড়িয়ে। ঘন অন্ধকারের মধ্যেও তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। দেখে গা শিউরে উঠছে আমার। মাছ দে, মাছ দে। শব্দটা শুনে আমার শরীরটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। এমন কণ্ঠস্বর কি কোনো মানুষের হতে পারে? আমার তো মনে হয় না। তার দিকে মোবাইলের আলোটা জ্বালাতেই সে হাওয়ায় মিলিয়ে যায়, তাকে আর দেখা যায় না। আমি এদিক ওদিক তাকাতে থাকি।
এইবার সে আমার আরো কাছে চলে এসছে। ঘন কালো চেহারা, আগুনের মতো জ্বলজ্বল করছে চোখ। ভয়ে আমার শরীর কাঁপছে। কাঁপতে কাঁপতে আমি বললাম, কে 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 আপনি? আর আমি মাছ দেবো কেন? আমি মাছ দেবো না, মাছ দেবো না আমি। মাছ দে, নইলে মেরে ফেলবো, মেরে ফেলবো আমি, মাছ দে। তার পায়ের দিকে আমার নজর পড়তেই আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেল। তার পা দুটো উল্টো, মানুষের মতো নয়। তার মানে এ মানুষ নয়, ভূত। এই মাছের উপর তার যখন নজর পড়েছে, তখন এই মাছ আর আমি নিয়ে যেতে পারবো না। এমনকি আমার প্রাণ নিয়ে সংশয় আছে। মাছটা দে, মাছ দে। আরেকবার বলতেই আমি মাছটি তার দিকে ছুঁড়ে দিলাম। সে মাছটি লুফে নিয়ে খেতে শুরু করে। ভাবলাম ও যখন খাচ্ছে আমি তখন পিছন দিকে দৌড়ে পালাই। পিছন দিকে দৌড়ানো শুরু করতেই ঝড়ের গতিতে ভূতটা আমার সামনে চলে আসে। মাছ দে, আরো মাছ দে। আমার কাছে মাছ নেই, আর মাছ নেই আমার কাছে, আমার কাছে আর মাছ নেই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। মাছ দে, নইলে মেরে ফেলবো, মাছ দে। সে আমার দিকে এগোচ্ছে, এগিয়ে আসছে আমার দিকে। সে যত কাছে আসছে আমার হৃদয়ের স্পন্দন আরো বেশি বেড়ে যাচ্ছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম রাস্তার উপর। তারপর আর কিচ্ছু জানি না। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি আমার শ্বশুর বাড়িতে শুয়ে আছি। জানতে পারলাম আমার শ্বশুর বাড়ির গ্রামের একজন লোক টোটোতে করে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। আমাকে পড়ে থাকতে দেখে সে চিনতে পেরে আমাকে বাড়ি পৌঁছে দেয়। সত্যি শ্বশুর বাড়িতে আমি একটা সারপ্রাইজ দিলাম বটে। এমন সারপ্রাইজের কথা না তারা কোনোদিন ভুলতে পারবে।